অনেকটা সময় স্ট্রাগল করার পর ছায়ার জ্ঞান হারায়। আদনান ছায়ার পাশে বসে পাগলের মতো হাসে। এর মধ্যেই ওখানে পাহারায় থাকা একটা ছেলে ভিতরে চলে আসে। বস। আদনান সেই ছেলেটার দিকে তাকায়। বস, খবর এসেছে, মেজর নির্ঝর ইতিমধ্যে সারা দেশে রেড বসিয়ে দিয়েছে। আমাদের একটা জাহাজ ধরা পড়েছে। ওরা হয়তো খুব তাড়াতাড়ি আপনার গোপন ফ্যাক্টরি সম্পর্কে জেনে যাবে। আপনি দ্রুত এর মেয়েটাকে দিয়ে যা করার করে চায়নার দিকে রওনা হন। আদনান কেমন পাগলের মতো আচরণ করছে। ওর মাথার চুলগুলো কেমন উলোঝুলো হয়ে আছে। এই দেখে সামনে থাকা ছেলেটাই ভয় পেয়ে যায়। সামনে থাকা ছেলেটার নাম আকাশ। সে হলো আদনানের অ্যাসিস্ট্যান্ট। আদনান বাদে যদি তার পুরো কৃতকর্মের কথা কেউ জানতে পারে সে হলো আকাশ। আদনান মাথায় যে সমস্যা আছে তার ঠিক আন্দাজ করা কঠিন। সেভাবে আকাশ সব জানলেও আদনানের মানসিক অবস্থা সম্পর্কে জানত না। পুরো শহর মাথায় তুলে ফেলেছে নির্ঝর। এই 7-8 ঘন্টার ব্যবধানে নির্ঝরের চোখ মুখের অবস্থা ভীষণ করুণ হয়ে গেছে। নির্ঝর পাগলের মতো হয়ে গেছে। মেজরের মনটা কেমন ভেঙে গেছে। বুকের ভেতর কষ্ট হচ্ছে। চিন্তায় অস্থির নির্ঝর। 1 সেকেন্ডের জন্য বসে থাকতে পারছে না। মেজরের এই অবস্থার জন্য সেখানের পুরো আর্মি ফোর্স অস্থির হয়ে আছে। সবাই চেষ্টা করছে, তবে আদনানের বুদ্ধির সঙ্গে কেউই পেরে উঠছে না। ইতিমধ্যে আদনানের প্রতিটা অবৈধ ব্যবসার খোঁজ বের করা হয়েছে, অনেকগুলো পেয়েও গেছে। এর মাঝেই সোলজাররা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন পায়। এতক্ষণ যাবৎ বাহিরে ছিল নির্ঝর। ওর এই অবস্থা দেখে কর্নেল ফারুক আহমেদ মেজরকে বসতে বললেন। নির্ঝর, আমরা চেষ্টায় আছি, তুমি ভেঙে পড়ো না, বসো। আমি এতটা নিরুপায় আর অসহায় কখনো অনুভব করিনি স্যার। কর্নেল বুঝতে পারেন নির্ঝরের অবস্থা। তিনি নির্ঝরের কাঁধে হাত রাখেন। আমরা চেষ্টা আছি, ইনশাল্লাহ ছায়াকে আমরা অক্ষতভাবে খুঁজে পাবো। ওদের কথার মাঝে ক্যাপ্টেন মুতালিব রুমে প্রবেশ করে। ক্যাপ্টেন মুতালিব একজন দক্ষ এবং নতুন সেনা ক্যাপ্টেন। এই কেসের জন্য এখানে কর্নেল তাকেই দায়িত্ব দিয়েছে। স্যার, ক্যাপ্টেন মুত্তাবিল। হ্যাঁ মুতালিব, বলো। ম্যাডাম স্যার, খোঁজ না পেলেও খুবই অদ্ভুত একটা ওষুধের খোঁজ পেয়েছি আমরা। কিসের ওষুধ? এটা একটা ড্রাগস যেটা সেবন করে মানুষ অনেক দিন পর্যন্ত সুন্দর থাকতে পারে। এটা সাধারণত যাদের নিক্টোফিলিয়া বিয়ার থাকে ওদের শরীরে এক ধরনের হরমোন থাকে, সেই হরমোন থেকে তৈরি করা হয়। ম্যাডাম ছায়ার মেডিকেল রিপোর্ট তিনি এসব রোগে আক্রান্ত ছিলেন। আমার মনে হয় আদনান ম্যাডামকে সেই ওষুধটি বানানোর জন্য তুলে নিয়ে গিয়েছেন। যদি এমনটা হয় তবে আমাদের কাছে বেশি সময় নেই, কারণ ম্যাডামকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ এর মাঝেই এটার প্রসেসিং শুরু করে দিবে। নির্ঝরের মাথা কেমন কাজ করছে না, সে ভেঙে পড়েছে। স্যার, আমি জানি এই মুহূর্তে আপনার মনের অবস্থা ভালো নয়, কিন্তু আমি আপনার কাছে একটাই অনুরোধ করব, আপনি প্লিজ একটু ভেবে দেখুন। আদনানের কোনো এমন সম্পত্তি আছে যেটা আদনান সবার থেকে লুকিয়ে রেখেছে? আমার বিশ্বাস ম্যাডাম ছায়া এমন কোনো জায়গায় আছে যেটা একেবারে আমাদের চোখের সামনে, কিন্তু আমরা বুঝতে পারছি না জায়গাটা কোথায়। আদনান প্রায় তার বাড়িতে যেত। বাড়িটা কোথায়? বাড়িটা ঢাকায়, একটা ফ্ল্যাট ওর। মায়ের জন্য সে আমাদের বাড়িতে থাকতো, তবে তার ফ্ল্যাটেও যেত, কিন্তু সমস্যা হলো সে আপুকে কখনো সেখানে নেয়নি। স্যার, আমরা জানি আমাদের কি করা প্রয়োজন। নির্ঝর মাথা নাড়ায়। ছায়াদের বাড়িতে সবাই অস্থির হয়ে আছে। মিসেস চৌধুরীও রওনা হয়ে চলে এসেছেন। এখন বাজে সকাল 6টা। নির্ঝর ফোন তুলছে না। এই মুহূর্তে তাকে ফোন দেওয়াটা ঠিক হবে না। রাবেয়া বেগম একাধারে কাছে, নোহাও। অয়ন কোনোভাবেই নোহাকে সামলাতে পারছে না। সবাই আসল ঘটনা না জানলেও এটা আন্দাজ করছে যে আদনান কিছু করেছে। তিনি সবার জন্য নাস্তা বানিয়েছে। মিসেস চৌধুরী সবাইকে শান্ত করার চেষ্টা করছে, তবে মন থেকে তিনিও ভেঙে পড়েছেন। এদিকে প্রশাসনের হাতে আদনানের একের পর এক অবৈধ ড্রাগসের ফ্যাক্টরি ধরা পড়ছে। ভাই, আদনান ভাই, কি কি করছেন আপনি এগুলো? দেখছিস না ছায়াকে আদর করার চেষ্টা করছি। আকাশ একটা শুকনো ঢোক দিল। নিচে পানি, ছায়ার পা দুটো পানিতে, আর উপরে ছায়ার শরীর। প্রত্যেকটা স্থানে কারেন্টের শক দেওয়ার যন্ত্র লাগানো। ভাই, মেয়ে তো মরে যাবে।
ওকে দিয়ে কাজ করবেন না? কাজ তো করবো, তার আগে ওকে একটু শাস্তি দেই। ওর মরা দেহটা দেখে নির্ঝর ভয় পেয়ে যাবে, আতঙ্কে সে বাঁচার কথাই ভুলে যাবে। এতেই যে আমার শান্তি। একটা কথা জিজ্ঞেস করবো ভাই? কি? মেজর নির্ঝরের কথা আমি শুনেছি, সে কখনো কারো ক্ষতি করেনি, তবে আপনার ঠিক কি ক্ষতি করেছে? ওর বাবার জন্য আমার বাবা মরেছে, এরপর থেকে প্রতিটা কাজেও আমার বাধা। কিন্তু বাবার মৃত্যুর জন্য যে আপনি ভাবির সাথে এত বড় একটা অন্যায় করলেন, এ তো কি প্রতিশোধ মেটেনি? ছায়া আমার শিকার ছিল, শুধুমাত্র আমার শিকার। একটু একটু করে ওকে আমি তৈরি করেছি আমার এই মেডিসিনের জন্য। একটু একটু করে ওকে তৈরি করার পর যেদিন ওকে তুলে আনবো, সেদিন নির্ঝর ওকে বিয়ে করে নিল। ও আমার পথের একমাত্র বাধা, ওকে আমি পাই টু পাই কষ্ট দেব। কিন্তু এক গ্লাস পানি নিয়ে আয়। আকাশ আর কিছু বলল না, এক গ্লাস পানি নিয়ে আসে। আদনান পানিটা সোজা ছায়ার মুখের উপর ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে ছায়া হালকা টিপ টিপ করে চোখ খোলে। তার শরীর ক্লান্ত লাগছে। ছায়া চোখ খুলে আদনানের হাতে থাকা রিমোটটা চালু করে। সঙ্গে সঙ্গে ছায়া চিৎকার করে ওঠে। ওর চিৎকার শুনে আকাশের অন্তরাত্মা কেঁপে ওঠে। আসলে ছায়ার মায়াবী মুখখানা দেখে আকাশেরও কষ্ট হচ্ছে। এটা কি করছে আদনান? এটা কেমন ক্রোধ! ভাই থামুন, মরে যাবে। কিন্তু আদনানের যে সাইকোদের মতো হাসছে। আকাশ আদনানের থেকে রিমোটটা নিয়ে নেয়। ছায়ার মাথাটা পাশে নেওয়াতে আকাশের চোখ ঘুরিয়ে দুটো পানি পড়ে। ভাই ওকে এভাবে কষ্ট না দিয়ে মেরে ফেলুন। না রে, একটু গিলতে দে। কথাটা বলে হাতে একটা চাকু নিয়ে ছায়ার সামনে উপস্থিত হয় আদনান। ছায়া আস্তে করে বলে, ছেড়ে দাও ডাক্তার ভাইয়া। না রে ছায়া, তোকে যে মরতে হবে। মরার কথা শুনে ছায়ার চোখের সামনে ভেসে আসে তার মেজরের সঙ্গে কাটানো স্মৃতিগুলো। সত্যি কি আর দেখা হবে না? মেজর, মেজরকে একবার দেখতে দেবে? মেজর কে ভাই? নির্ঝর। আকাশ হতবাক হয়ে যায়। মৃত্যুর সময়ও যে মেয়ে তার স্বামীকে চিন্তা করে, সে কতটা ভালোবাসে তার স্বামীকে। আদনান চাকুটা নিয়ে ছায়ার মুখের সামনে আসে। তোর এই সুন্দর হাত একটু কেটে দেই, কেমন অনুভব হয়? কথাটা বলে আদনান যখন চাকুটা নিয়ে ছায়ার হাতে রাখবে, এমন সময় ফায়ারের শব্দে আকাশ কেঁপে ওঠে। আকাশ পিছে ফিরে তাকাতে তাকাতে ওর হাতে গুলি লাগে। সঙ্গে সঙ্গে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। নির্ঝর এতক্ষণ ফায়ার করলেও সামনের দৃশ্য থেকে স্তব্ধ হয়ে যায়। আদনান চাকু দিয়ে ছায়ার হাত কেটেছে। নির্ঝরের হৃদের মোচড় দিয়ে ওঠে। সে দৌড়ে আদনানকে লাথি মেরে ছায়ার কাছ থেকে সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আর্মি সোলজার এসে আদনানকে ধরে বসে। আদনান তখনও পাগলদের মতো হাসছে। নির্ঝর ছায়ার সামনে এসে ছায়ার হাত পা থেকে দড়ি খুলছে। ছায়ার মাথায় হাতে সেই ইলেকট্রিক্স এর জিনিসগুলো লাগানো। ক্যাপ্টেন মোতালিব দ্রুত রুমে এসে কারেন্টের সুইচ বোর্ডগুলোকে অফ করে। স্যার, ক্যাপ্টেন আদনান আমার ছায়ার সঙ্গে এগুলো কি করেছে? স্যার, ম্যাডামকে নিয়ে দ্রুত বের হতে হবে। এখানে আসার সময় পাসকোড ছিল, ওটাও 30 মিনিটের পর বন্ধ হয়ে যাওয়ার কথা। একবার বন্ধ হলে আমরা আর বের হতে পারবো না। নির্ঝর মোতালিবের কথা শুনে দ্রুত ছায়াকে পাজা কোলে তুলে নেয়। ছায়াকে নিয়ে বাহিরে চলে আসে। এটা হলো আদনানের ঢাকার সেই ফ্ল্যাটটা, যেখানে অনেকগুলো আন্ডারগ্রাউন্ড ফ্লোর আছে। এখানে মানুষ গুম হয়ে খেলেও কেউ বুঝতে পারবে না। নির্ঝররাও খুব কষ্ট করে আন্ডারগ্রাউন্ড বেসমেন্টটা খুঁজে বের করেছে। বেসমেন্টটা ছিল এই ফ্ল্যাটের সবথেকে নোংরা জায়গা। আসার পথে একটা পাসকোডের লক দেওয়া, ওটাকে ভাঙা হয়েছে। তবে 30 মিনিট পর এটা অটো বন্ধ হয়ে যাবে। যে রাস্তা দিয়ে এসেছিল ওরা সেই রাস্তা দিয়ে বের হয়ে যায়। সূর্যের আলো ছায়ার মুখের উপর পড়তে নির্ঝর অবাক হয়ে যায়। এতগুলো ক্ষত তার শরীরে, সবগুলো রক্তাক্ত হয়ে আছে। হাতে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল সেইখানে দাগ। হাতে আবারও কাটা, সেখান দিয়ে রক্ত পড়ছে। নির্ঝর দ্রুত ছায়াকে নিয়ে গাড়িতে বসে। সামনের ড্রাইভার গাড়ি চালু করে। আদনানের এই ফ্ল্যাটটা এখন আর্মিদের দখলে থাকবে। এখানে ছানবিন করা হবে। নির্ঝর মিসেস চৌধুরীকে ফোন করে সব জানিয়ে দেয়। তারা এখন হাসপাতালের দিকে যাচ্ছে। মিসেস চৌধুরী সব শুনে দ্রুতই সবাইকে খবরটা জানায়। তৌফিক ভাই, ছায়াকে পাওয়া গেছে। করিমর অবস্থা বেশি ভালো না, ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে নির্ঝর। দ্রুত চলুন, আমাদের ঢাকা যেতে হবে।
ওরা সবাই মিলে রওনা হয় ঢাকার উদ্দেশ্যে। রাহির সামনে বাবার কথা বলছে। মিসেস চৌধুরী এখন বুক ফেটে কান্না আসছে। তার সুখের সংসারে এটা কার নজর লেগে গেল? এমনটা কি না হলেও পারতো না? সিটি হাসপাতাল। নিঝড় পাগল হয়ে গেছে ছায়ার অবস্থা দেখে। ভিতরে ডাক্তার ছায়ার ট্রিটমেন্ট করছে, তবে রুমের বাইরে নিঝড় এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক পায়চারি করছে। প্রায় 3 ঘন্টা পর ডক্টর বেরিয়ে আসে। ডাক্তারকে দেখে নির্ঝর ছুটে যায় ডাক্তারের কাছে। ডক্টর ছায়া, শান্ত হন স্যার, শান্ত হন। আমার সঙ্গে কেবিনে আসুন। নির্ঝর ডক্টরের সঙ্গে তার কেবিনে যায়। দেখুন, এই মুহূর্তে আপনার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আপনাকেও বুঝতে হবে। এই পরিস্থিতিতে নিজেকে শক্ত করুন। আমি যেটা বলতে যাচ্ছি, এটা শোনার পর হয়তো আপনার দুনিয়া উলটপালট হয়ে যেতে পারে। কি হয়েছে ডক্টর? ছায়া নিক্টোফোবিয়ার জন্য যে ওষুধগুলো খেত, ওগুলো ওর শরীরে এই ফোবিয়াগুলো আরও বাড়িয়ে দেওয়ার জন্য প্রয়োগ করা হতো। মানে হচ্ছে ছায়ার রোগটা বাড়িয়ে দেওয়ার জন্য এসব ড্রাগস ওকে দেওয়া হতো। এতে সাময়িক সময়ের জন্য ওর শরীর ভালো থাকতো, আর সবাই ভাবতো ও সুস্থ হয়ে যাচ্ছে। আমি ওর পুরো বডি চেক করেছি। ওকে অনেকবার কারেন্ট শক দেওয়া হয়েছে। এতে ভীষণ ক্ষতি হয়েছে ওর ব্রেনের। আর একটু হলে রক্তক্ষরণ শুরু হতো। এতে করে ছায়াকে বাঁচানো সম্ভব হতো না। শরীরে ক্ষতগুলো ট্রিট করে দিয়েছি। এখন ওর বিশেষ খেয়াল রাখতে হবে। ছায়াকে কোনোভাবেই আগের ওষুধগুলো খাওয়ানো যাবে না। আমার বিশ্বাস এই ঘটনার পর ছায়ার ফোবিয়া আরও বেড়ে যাবে। কিন্তু এ থেকে বের করতে হলে ওকে ঘুরতে নিয়ে যাবেন। সবসময় ওকে এমন অনুভব করাবেন যে আপনি ওর সাথে আছেন। কোনো ওষুধের দ্বারা এসব সমস্যার সমাধান হবে না। নিঝড় ভীষণ ভেঙে পড়ে। শক্ত বলিষ্ঠ দেহের অধিকারী মেজর নিঝড়। কত রকম ট্রেনিং পাশ করে সে মেজর হয়েছে তার ঠিক নেই। সেই মেজর কিনা ভালোবাসার সামনে হেরে যাচ্ছে। বিষয়টা অদ্ভুত, তাই না? আসলে ওটাও অদ্ভুত নয়, আসলে অতটাও অদ্ভুত নয়। আপনি যখন কাউকে মন দিয়ে দেখবেন, তখন পুরো দুনিয়া সব কিছু তুচ্ছ মনে হবে। হাজার শক্ত কাঠের মতো মজবুত হৃদয়টাও তখন ভেঙে যাবে। নিজেকে সামলান স্যার। এই মুহূর্তে আপনার স্ত্রীর প্রয়োজন আপনি। আর হ্যাঁ, ওনাকে ওষুধ দেওয়া হয়েছে। আগামী 12 ঘন্টা উনি ঘুমিয়ে থাকবেন। আপনারা প্লিজ এটা নিয়ে চিন্তা করবেন না। কিন্তু ওনার ওঠার পরেই ওনাকে খাবার খাইয়ে দিবেন। আমি কি ওর সঙ্গে দেখা করতে পারি? জি, কিন্তু একজনই কেবলমাত্র। ধন্যবাদ। নিঝড় দৌড়ে চলে আসে ছায়ার কেবিনে। সাদা রাঙা একটা বেডশিটের বিছানার উপর বেবি ব্লু রাঙা হাসপাতালের পোশাক পরে চোখ বন্ধ করে শুয়ে আছে ছায়া। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তার শরীরের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। নিঝড় ছায়ার পাশে এসে বসে। ছায়ার ক্ষতবিক্ষত হাতটা নিজের হাতের মুঠোয় ভরে নেয় আলতো করে। আই এম সরি জ্যান, আমি তোমার সঙ্গে সঠিক সময় থাকতে পারিনি। কষ্ট হচ্ছে তাই না? সব কষ্ট আমি দূর করে দেবো জান। একটু ওয়েট করো। ওই আদনানকে আমি ছাড়বো না জান। তুমি সহ সেই প্রত্যেকটা মানুষের বদলা আমি নেব, যাদের প্রাণ নিয়ে ওর নিজের অবৈধ ব্যবসা চালু রেখেছে। নিঝড় কাছে এটা বিশ্বাস করার মতো ঘটনা নয়। বাবার মৃত্যুর পর নিঝড় আর কখনো কাঁদেনি। নিজেকে এতটা শক্ত বানিয়ে ফেলেছিল। সেই শক্ত হৃদয়ের একটা মায়াবতীর কোমল স্পর্শে কেমন গলে গেল। এটাই ভালোবাসা, সহজ কথায় শক্তি ভালোবাসার। কিছুক্ষণ পর নিঝড় ছায়ার কপালে ঠোঁটে চুমু খেয়ে বেরিয়ে আসে। বাহিরের সবাই চলে এসেছে তার বাড়ির। বাবা নির্ঝর, আমার ছায়া কেমন আছে? এমন চিন্তা করবেন না, ভালো আছে। ডক্টর ওষুধ দিয়েছে, আগামী 12 ঘন্টা ঘুমাবে। আপনার প্লিজ বাড়ি গিয়ে রেস্ট করুন একটু। রাবেয়া বেগম কান্না করে দেয়। কিভাবে বাড়ি যাব? নিশ্চিন্তে সময় কাটাতে পারবো না আমি। আম্মু প্লিজ, আপনি অসুস্থ হয়ে যাবেন। বাবা, আম্মুকে বোঝান না। মা। মিসেস চৌধুরী এগিয়ে আসে। এই মুহূর্তে শুধু তোমাকেই বিশ্বাস করতে পারছি। এখানে আমার ছায়া কাছে থাকো। আব্বু আর আমাকে নিয়ে অয়ন বাড়িতে যা। তেমনি আপু, নোহা, তুমি বাড়ি যাও। কাল সকালে আবার এসো। আর মা, আমি একটা কাজের জন্য যাচ্ছি, চলে আসবো। তুমি ছায়ার কাছে থেকো। ঠিক আছে বাবা। মিসেস চৌধুরী বাদে সবাই হাসপাতাল থেকে বেরিয়ে চলে আসে। তিন্নি সবাইকে খাবার খাইয়ে নিজের মেয়েটাকে খাইয়ে
দেয় খাবার। এরপর রাহিকে ঘুম পাড়িয়ে দেয়। তবে তিনিও জানে না কোন ঝড়ের মুখে তার ছোট্ট সংসারটা পড়ে আছে। ধ্বংস করে দেবো সবকিছু আমি। আমার ছায়া শরীর হাত দেওয়া সাহস কি করে তোর? ভেঙে ফেলবো ওই হাত আমি। নির্ঝরের চিৎকারে রুমের ইটগুলো ফেটে যাচ্ছে মনে হচ্ছে। তবে সামনে বসে থাকা আদনান কেমন পাগলের মতো হাসছে, যা সহ্য হচ্ছে না নির্ঝরে। সে আবারও আদনানের গালে খুশি মারে। আদনানের গাল ফেটে রক্ত বের হচ্ছে। এমন সময় কর্নাল এসে নির্ঝরের হাত ধরে বসে। শান্ত হও নির্ঝর, ওর বিরুদ্ধে এখনো অনেক কিছু বের করা বাকি। দেশের বাইরে ঠিক কোথায় ওর আরও ফ্যাক্টরি আছে সেটা জানতে হবে। আমি ওকে নিজের হাতে মারবো স্যার। সেটাই হবে, কিন্তু তার আগে একটু ধৈর্য ধরো। সকাল 8টা 20 নির্ঝর হাসপাতালে মাত্র পৌঁছাতে পেরেছে। কাল থেকে যেমন ছায়া কিছু খায়নি, তেমনি নির্ঝরও কিছু খায়নি। মানুষের অনুভূতিগুলো ভারী অদ্ভুত, তাই না? এই যে দেখো, অনুভূতিগুলো আলাদা আলাদা। খিদে পেলে ক্ষুধার অনুভূতিও হয়। যখন আমাদের অবসর সময়ে খিদে পাই তখন মনে হয় আর একটু পরেই খাই, কিন্তু যখন কাজের মধ্যে এই অনুভূতি হয় তখন চাইলেও খাওয়া সম্ভব হয় না। কিন্তু একই অনুভূতি যখন প্রিয় কারোর ব্যথা দেখে বিরহত কাতর মনে হয়, তখন আর খেতে ইচ্ছে করে না। মনে হয় না পেটে খাবার প্রয়োজন। মানুষের পুরো শরীরের পরিচালক মস্তিষ্ক, কিন্তু হৃদয় মানুষের সুস্থ থাকার কারণ। বাহির দিয়ে যদিও তাকে খুবই সুস্থ দেখাচ্ছে, কিন্তু শুধুমাত্র সেই মানুষটাই জানে তার মনে কি চলছে। যার মন অসুস্থ তার পুরো দুনিয়াটাই অসুস্থ। হাসপাতালে নির্ঝর এসেছে ঠিকই, কিন্তু নার্স তাকে ছায়ার সঙ্গে দেখা করতে দেবে না। তাকে আগে গোসল করে পরিষ্কার হয়ে আসতে হবে। যদিও বিষয়টা মিসেস চৌধুরীর একটা চেষ্টা মাত্র। সে জানে হাজার চাইলেও তাকে গোসল করিয়ে খাওয়ানো যাবে না। খাওয়াটা এখন বাদই দেওয়া যাক। ছায়ার জ্ঞান আসার আগে ছেলেটা গোসল করে ফ্রেশ হয়ে হয়তো ওর অর্ধেক কষ্ট কম হয়ে যাবে। নিজে যা বাবা বাড়িতে, আমিও আসছি। ছায়া এখনো 2 ঘন্টা ঘুমাবে, তুই গোসল করে আয়। নিঝর একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে যায়। মিসেস চৌধুরী তিন্নিকে ফোন করে। হ্যাঁ মা বলো। ছায়ার জন্য স্যুপ বানিয়ে দিস তো মা নিজের কাছে। আর পারলে ভাইকে কিছু খাওয়াতে চেষ্টা করিস। যদিও সে হয়তো খাবে না, কিন্তু যদি একান্ত না খায় তবে আমার নাম করে ওর কাছে খাবার পাঠিয়ে দিবি বেশি করে। ছায়া বললে নিশ্চয়ই খাবে। ঠিক আছে মা। তিন্নি ফোনটা কেটে দেয়। চৌধুরী বাড়ির ডাইনিং রুমে বসেছিল তিন্নি, তার পাশে নোহা। রাহি ঘুমাচ্ছে। চলো না পু, আমি সাহায্য করে দিচ্ছি। হ্যাঁ চলো। তিন্নির মনটা কেমন ডাকছে, ভালো লাগছে না কিছুই। আদনানকে কতবার কল করলেও সে ধরেনি। তিন্নি আর নোহা খাবার রান্না করছিল। এমন সময় রাহি উঠে নিচে চলে আসে। আম্মু, নতুন মাম্মি। তিন্নির হাতে ঝাল ছিল, তাই নোহা দ্রুত হাত ধুয়ে রাহিকে কোলে নেয়। তুমি কখন উঠলে বাচ্চা? এই তো এক্ষুনি। খিদে পেয়েছে? আমাকে টিভি চালিয়ে দাও। নোহা আর কিছু বলল না। রাহিকে সোফায় বসিয়ে টিভি চালিয়ে দেয়। তবে টিভিতে প্রথম যে সংবাদটা হলো আদনানের। ব্রেকিং নিউজ, বিখ্যাত সাইকোলজিস্ট ডক্টর আদনানের নানান অবৈধ ব্যবসা এবং ভয়ানক ড্রাগসের খোলাসা। বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ এবং তার অবৈধ কালো টাকার পরিমাণ প্রায় $20 মিলিয়ন। সংবাদের বিস্তারিত জানা যাক। তিন্নি কিচেনেই ছিল। সংবাদের হেডলাইন শুনে স্তব্ধ হয়ে যায়। আর তখনই বাড়িতে প্রবেশ করে নির্ঝর। টিভির নিউজ। বোন এবং ভাগ্নির মাঝে পড়ে যায় নির্ঝর। আপু, নির্ঝরের ডাকে তিন্নির ধ্যান ফিরে। সে পাশে তাকিয়ে নির্ঝরের দিকে এগিয়ে আসে। এগুলো সত্যি নির্ঝর ভাই? ওরা যা বলছে সত্যি? নির্ঝর মাথা নিচু করে আছে। কি বলে সান্ত্বনা দেবে বুঝে উঠতে পারছে না। সত্যি, সব সত্যি। নোহা, প্লিজ টিভিটা বন্ধ করো। নির্ঝর পাপাকে টিভিতে দেখাচ্ছে, দেখো। ছোট্ট রাহির কথায় নির্ঝর একটা দীর্ঘশ্বাস ফেলে। আপু, আমার কথাটা শোনো প্লিজ। ছায়া অসুস্থ, ওর অবস্থা ভালো নয়। আমাকে একটু সময় দে প্লিজ। প্লিজ আমাকে একটু সময় দে। আমি কথা দিচ্ছি, আমি সব ঠিক করে দেব। তিন্নির চোখে পানি মুছে বলে, যা গোসল করে নে, আমি খাবার। তিন্নিকে পুরো কথা শেষ করতে না দিয়ে নোহা বলে, না আপু, তুমি বসো প্লিজ, আমি বাকিটা রান্না করছি।
নোহা কিচেনে চলে যায়। নির্ঝর রাহির কপালে চুমু দিয়ে উপরে চলে যায়। নির্ঝর এসেছে শুনে তৌফিক হাসান আর রাবেয়া বেগম নিচে আসেন। কিছুক্ষণ পর নির্ঝর নিচে আসে। নোহা খাবারগুলো প্যাক করে নির্ঝরকে দেয়। ভাইয়া খাবার। নির্ঝর নোহার দিকে তাকিয়ে বলে, প্লিজ আপু সঙ্গে সঙ্গে থেকো। জি ভাইয়া, চিন্তা করবেন না। বাবা আগে খেয়ে নিন, তারপর আসেন। আমি চাই না আপনাদেরও কষ্ট হোক। নির্ঝর বিদায় নিয়ে বেরিয়ে আসে। গাড়িতে বসে অয়নকে কল করে। কোথায় তুই? ভাই আমি ছুটিতে ছিলাম, বাট অফিসে একটা গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে গেছে, সেটাই খুঁজে দিতে এসেছি। তুই চিন্তা করিস না, আমি চলে আসছি কিছুক্ষণের মধ্যে। শোন, রাহির জন্য অনেক খাবার নিয়ে যাস, আর তিনি আপুকেও চোখে চোখে রাখিস। ঠিক আছে ভাই। নির্ঝর হাসপাতালে পৌঁছে সোজা ছায়ার কেবিনে যায়। মিসেস চৌধুরী সোফায় কাত হয়ে শুয়েছে। 7টা রাত তিনি জেগে। নির্ঝর মাকে ডাকে না। ছায়ার পাশে বসে ছায়ার হাতটা নিজের হাতের মুঠোয় ভরে নেয়। এমন সময় ছায়া পিট পিট করে চোখ খুলে তাকায়। প্রথম সব কিছু ঘোলাটে মনে হলেও এরপর ভালো করে তাকায় ছায়া। ছায়াকে নড়তে দেখে নির্ঝর ছায়ার মাথায় হাত রাখে। ছায়ার চোখ খুলে চোখের সামনে নির্ঝরকে দেখে খুশিতে কান্না করে দেয়। অস্পষ্ট স্বরে বলে, মেজর? হ্যাঁ মেজর, তোমার মেজর তোমার কাছে আছে, কিচ্ছু হবে না ছায়া। আমি এক্ষুনি ডক্টরকে ডাকছি। নির্ঝর ডক্টরকে ডাকে। মিসেস চৌধুরীও উঠে গেছেন। ডক্টর এসে ছায়াকে চেক আপ করে। ওনাকে খাবার খাইয়ে দিন। কথাটা বলে ডক্টর চলে যায়। মিসেস চৌধুরী নির্ঝরের কাছে এসে দাঁড়ায়। ছায়ার সঙ্গে তুইও খেয়ে নিবি, ওখানে তোর খাবারও রাখা আছে, আমি বাইরে যাচ্ছি। মিসেস চৌধুরী চলে যায়। ছায়া নির্ঝরের দিকে তাকিয়ে আছে। কি দেখছো? আপনার চেহারায় এত মলিনতা কেন মেজর? তুমি আমার প্রাণ পাখি ছায়া, তোমাকে এভাবে দেখে কিভাবে উজ্জ্বলতা আসবে আমার চেহারায়? ছায়া নিজের হাত বাড়িয়ে দেয়। নির্ঝর ছায়াকে বুকে জড়িয়ে নেয়। ছায়াও নির্ঝরের বুকে নিজের মুখ লুকিয়ে নেয়। নির্ঝর ছায়া সব গালে চুমু খায়। ছায়া নির্ঝরের শার্ট খামচে ধরে। আমি ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম আপনাকে হয়তো আর দেখতে পারবো না, আমার কষ্ট হচ্ছিল খুব। নির্ঝর ছায়া ঠোঁটে আলতো করে পরপর কয়টা চুমু খায়। সরি জান, আমি যদি একটু খেয়াল করতাম তাহলে এসব কিছুই হতো না। কথা দিচ্ছি, এরপর থেকে সব সময় আমি খেয়াল রাখবো। আমি চোখের আড়াল হতে দেবো না তোমাকে। ছায়া নির্ঝরের শরীরের ঘ্রাণ অনুভব করে, এতে তার শান্তি লাগে। নির্ঝর ছায়াকে নিজের হাতে খাইয়ে দেয়, নিজেও খেয়ে নেয়। কিছুক্ষণ পর হাসপাতালে সবাই আসে। রাবিয়া বেগম অনেক কান্নাকাটি করেছে, তবে এই মুহূর্তে নির্ঝর সবাইকে বারণ করে দিয়েছে। ছায়ার মন এমনি আতঙ্কে আছে। এই মুহূর্তে সবাই তার সামনে কান্নাকাটি করলে সে আরও ভয় পেয়ে যেতে পারে। সবাই নর্মাল হওয়ার চেষ্টা করছে। ছায়া সবাইকে দেখে ভালো অনুভব করছে, তবে আদনানের করা অত্যাচার তাকে মনের ভিতর থেকে ভয় পাইয়ে দিচ্ছে। যখন সেই সব দৃশ্য মনে পড়ছে তার। সবাই দেখা করে ছায়ার সঙ্গে। তিন্নি আর রাহিও ছিল। দুপুরের দিকে সবাই চলে যায় হাসপাতাল থেকে। নির্ঝর মাকেও পাঠিয়ে দিয়েছে। নির্ঝর রিস্ক নিতে পারবে না, ছায়াকে বাড়ি নিয়ে যেতে হবে। এখানে হাসপাতালে ছায়াকে সে সুরক্ষিত বোধ করছে না। ছায়ার সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনার কারণে নির্ঝরকে কর্নেল ছুটি দিয়েছে। আগামী 10 দিন নির্ঝর ঢাকায় থাকবে, এরপর দেখা যাবে কি হয়। তবে আদনানের মেডিকেল রিপোর্ট অনুযায়ী সে পুরোপুরি একটা সাইকো মানুষ। হয়তো এতদিনে চারিদিকে তার অনেক মানুষ আছে। যদি সে কাউকে দিয়ে ছায়ার কোনো ক্ষতি করার চেষ্টা করে, এই জন্যই কাল ছায়াকে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হবে। সেখানেই ছায়া বাকিটা ট্রিটমেন্ট হবে। এই মুহূর্তে হাসপাতালের কেবিনে ছায়া আর নির্ঝর একা। নির্ঝর কেবল মিসেস চৌধুরীকে এগিয়ে দিয়ে রুমে প্রবেশ করলো। ছায়া চোখ বন্ধ করে শুয়ে আছে, তবে ঘুমায়নি। নির্ঝর এসে ছায়ার কপালে আর 2 চোখে চুমু খায়। ছায়া চোখ খুলে তাকায়। আমি ওয়াশরুমে যাব। চলো। নির্ঝর ছায়াকে ওঠায়, ধীরে ছায়াকে সাহায্য করে ওয়াশরুমে যেতে। এরপর বাহিরে অপেক্ষা করে। ছায়া বেরিয়ে এলে আবার ছায়াকে শুয়ে দেয়। কেবিনের বেডটা অন্য সব বেডের থেকে একটু বড়, দুজনে শোয়া যাবে। ছায়া একটু সরে আসে। নির্ঝরকে ইশারা করে তার পাশে শুতে। নির্ঝরও ছায়ার পাশে শুয়ে পড়ে। ছায়া বেড়াল ছানার মতো নির্ঝরের বুকে নিজেকে গুটিয়ে নেয়।
নির্ঝর ছায়ার মাথায় বিলি কেটে দিতে থাকে। একটু সময়ের ব্যবধানে মেয়েটার কি অবস্থা করেছে আদনান, ভাবতেই ভয় এবং রাগ দুটোই হয় নির্ঝরের। ছায়া নির্ঝরের বুকে মাথা দিয়ে শুয়েছিল, তবে নির্ঝরের হাতের চালন তার মাথায় যখন থেমে যায় তখন মাথা উঠে নির্ঝরের দিকে তাকায় ছায়া। নির্ঝর কিছু ভাবছে। কি ভাবছেন? ছায়ার ডাকে ধ্যান ভাঙে নির্ঝরের। কিছু না তো, কি ভাববো? ভাবছেন? কিছু তো ভাবছেন। এত চিন্তা করবেন না, আপনাকে চিন্তিত দেখতে আমার একদম ভালো লাগে না। নির্ঝর ছায়াকে নিজের আরও কাছে নিয়ে আসে। নির্ঝর আর ছায়া শরীরের মাঝে আর কোনো ফাঁক নেই, একটা চুল পরিমাণও ফাঁক নেই। যেহেতু ছায়া হসপিটালে আছে এবং হসপিটালের পোশাক পরে আছে, তাই তার শরীরে শুধু হসপিটালের গাউনটা ছায়া, অন্য কোনো পোশাক নেই। নির্ঝর যখন ছায়াকে কাছে টেনে নেয় তখন ছায়ার বুকের সঙ্গে তার বুক মিশে যায়। এটা অনুভব করে ছায়া বেশ লজ্জা পায়, ওর মুখটা লাল হয়ে যায়। নির্ঝর তা দেখে হাসে। লাল রঙা এই মুখটা তার ভীষণ প্রিয়। নির্ঝর মাথা ঝুঁকিয়ে ছায়ার ঠোঁট আঁকড়ে ধরে, পরম মায়ায় ভালোবাসা দিতে থাকে। ছায়াও নির্ঝরের শার্টের কলার ধরে শক্ত করে। কিছুক্ষণ পর নির্ঝর সরে আসে, ছায়ার ঠোঁটে নিজের বৃদ্ধ আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলে, আমার এই সব আমার, নাক আমার। কথাটা বলে ছায়ার নাকে চুমু খায়, আবারও বলে, চোখ আমার। বলে ছায়ার চোখে চুমু খায়। গাল আমার। বলে ছায়ার গালে চুমু খায়। ঠোঁট আমার। বলে ছায়ার ঠোঁটে চুমু খায়। সব সব আমার। ছায়া হাসে। নির্ঝরের এমন কাণ্ড দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না, খিলখিল করে হাসে। নির্ঝরও হাসে। এই হাসি এতক্ষণ ধরে মিস করছিল সে। নিন ম্যাডাম, এখন ঘুমান। ছায়া আবারও নির্ঝরের বুকে নিজেকে গুটিয়ে নেয়। কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে যায়। ছায়া ঘুমিয়ে যাওয়ার পর নির্ঝরও চোখ বন্ধ করে নেয়, কিন্তু এমন সময় তার ফোনে কিছু মেসেজ আসে। নির্ঝর ফোন বের করে মেসেজ ওপেন করে। আদনান ড্রাগস পাচার করত, চকলেটের কাগজে মুড়িয়ে। নির্ঝর ভালো করে ছবিটা জুম করে। এই চকলেটই ইরাকে খেতে দেখেছিল। নির্ঝর বড্ড অসহায় লাগছিল তিন্নির কথা ভেবে। এরপর নিচের মেসেজগুলো দেখে। নির্ঝরের চোখ চরম গাছে চলে যায়। তিন্নি সুস্থ ছিল। তিন্নিকে ঔষধ দিয়ে অসুস্থ বানিয়েছে আদনান, অর্থাৎ আদনানে তিন্নির মা না হওয়ার কারণ। তিন্নির কোনো সমস্যাই ছিল না। নির্ঝরের প্রচণ্ড রাগ হতে থাকে, এরপরেও নিজেকে সামলে নেয়। ছায়া ঘুমিয়ে আছে। এখন এইসব নিয়ে ভাবলে হচ্ছে না। কাল বাড়িতে যাক, এরপর সব কিছু দেখা যাবে। ছায়ার চুলে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আছে, যদিও হাসপাতালে থেকে সেই ঘ্রাণ কিছুটা কমে গেছে। তারপরেও নির্ঝর একটু একটু ঘ্রাণ পাচ্ছে। নির্ঝর ছায়াকে আরও জড়িয়ে নেয়। এরপর সেও একটু ঘুমায়। এই কয়েকদিন তারও ঘুম হয়নি ভালো করে। চৌধুরী বাড়িতে তিন্নি রুমে শুয়ে আছে, তার পাশে রাহি ঘুমিয়ে। তাদের রুমের খাটটার সামনে আদনান আর তিন্নির বিয়ের বড় একটা ছবি টাঙানো। এটা নির্ঝর গিফট করেছিল তাদের দ্বিতীয় অ্যানিভার্সারিতে। কত খুশি ছিল তখন তিন্নি আদনানকে নিয়ে। কত সুখেরই সংসার। একটা ছেলে, সে জানে তার স্ত্রী কখনো মা হতে পারবে না, তাও কত আদর যত্নে আগলে রেখেছে, কত ভালোবাসা দিয়েছে। কিন্তু তিন্নি যে জানে না তার স্বামী কত বড় সাইকো। তার স্বামী যে তার মা হওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে। তিন্নিকে অসহায় বানিয়ে সে নিজের সবার সামনে মহান সেজেছে। মানুষ এত জঘন্য হয়। নোহা রুমে আসে। অয়ন বিছানায় শুয়ে আছে। নোহা অয়নের কাছে এসে বসে। অয়ন এক হাতে নোহাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। কি হয়েছে, মন খারাপ? যা যা ঘটেছে এতদিন সব কিছুই অদ্ভুতভাবে ঘটেছে। হ্যাঁ, কিন্তু সব ঠিকও হয়ে যাবে। তিন্নি আপুর জন্য খারাপ লাগছে। আপুর জন্য আমারও খারাপ লাগছে। তবে কি জানো, আদনান ভাই যে বেশি সুবিধার নয় সেটা আমি যেদিন তোমাদের বাসায় তোমাকে দেখতে যাই সেদিন বুঝেছিলাম। কিভাবে? ওই দিন নির্ঝর ভাইয়াও গেছিল তোমাদের বাসায়, তাই না? হ্যাঁ। সেদিন আমি দেখেছিলাম আদনান ভাইয়া ছায়ার দিকে কেমনভাবে তাকিয়ে আছে। তবে সেদিন নর্মালভাবেই বিষয়টা গুরুত্ব দেইনি, কিন্তু আমি সত্যি ভাবতে পারিনি ভাইয়া এত দূর এগিয়ে যাবে। জানি না অয়ন, আল্লাহ সব কিছু ঠিক করুক। হ্যাঁ, সেটাই আশা করছি।
রাতে নিঝড় ছায়াকে খাবার খাইয়ে দেয়। খাবার খাওয়ার পর ছায়া বলে, দেখুন, আমার না আর ভালো লাগছে না। এই জামাটা পাল্টে অন্য একটা জামা পরতে পারি না? হ্যাঁ পারো, আমি নিয়ে আসছি। নিঝড় ছায়ার একটা জামা নিয়ে ছায়ার সামনে আসে। দিন, আমাকে একটু ওয়াশরুমে নিয়ে দিন। কেন? ওয়াশরুমে যাওয়ার কোন প্রয়োজন নেই, আমি বদলে দিচ্ছি। ইস না, আমাকে দিন। নিঝড় ছায়ার ঠোঁটে হাত রাখে। এমন তো নয় যে আমি কিছু দেখিনি, তাই না? ছায়া আর কিছু বলে না, বলেও লাভ নেই। নিঝড় যা বলবে তাই করবে। নিঝড়ে নিজের হাতে ছায়ার জামা বদলে দেয়। ছায়া লজ্জায় লাল হয়ে গেছে। এত নির্লজ্জ কেউ কিভাবে হয়? ছায়াকে জামা বদলে দিয়ে নিঝড়ের অবস্থাও বেশ খারাপ হয়ে যায়। তবে তার স্ত্রী অসুস্থ, এটা তাকে বুঝতে হবে। জামা বদলে ছায়াকে নিয়ে আবারও শুয়ে পড়ে নিঝড়। দুজনে ফোনে কিছুক্ষণ মুভি দেখে। এরপর ছায়া ঘুমিয়ে যায়। কালকের দিনটা নিঝড়ের জন্য বেশ ভয়ানক হতে চলেছে। কাল সে চৌধুরী বাড়ির সবাইকে আদনানের সম্পর্কে সব সত্যি প্রমাণ সহ খুলে বলবে। তার বোনের কি হবে এটা ভাবতেই বুক কেঁপে ওঠে তার। ছায়াকে বাড়ি আনা হয়েছে। ডক্টর নিঝড়ের বেডরুমটাকে হাসপাতালের কেবিন বানিয়ে ফেলেছে। অবশ্য এই অর্ডার নিঝড়েরই ছিল। ছায়া আগে থেকে সুস্থ, হাত পায়ে ক্ষত স্থানটা টান ধরেছে। রাবেয়া বেগম, তৌফিক হাসান, মিসেস চৌধুরী, তিন্নি, নোহা, অয়ন, রাহি সবাই ছিল এতক্ষণ। মাত্র সবাই রুম থেকে বের হলো। নার্স আছে, তবে নির্ঝর হলো ছায়ার পাশে 24 ঘন্টা থাকছে। ছায়ার মাঝে মাঝে নিজেকে কত ভাগ্যবতী বলে মনে হয়। আজ 2 দিন হলো গোসল হয় না। ছায়ার শরীরের প্রতি এখন ভীষণ ছ্যাঁতছ্যাঁত লাগছে। বিছানায় বসে জানালার দিকে তাকিয়েছিল ছায়া। এমন সময় রুমে নিঝড় আসে। নিঝড়কে দেখে ছায়া বলে, আমার একটু চুল ধুয়ে পানি দিয়ে ধুয়ে দিবেন? আর ভালো লাগছে না তো। শরীরের ব্যান্ডেজগুলো? ওগুলো তো ওয়াটারপ্রুফ, আপনি তো করিয়েছেন। নিঝড় কিছুক্ষণ কিছু ভাবে, এরপর মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, তাহলে এসো। নিঝড় ছায়াকে পাজা কোলে তুলে ওয়াশরুমে নিয়ে আসে। ওয়াশরুমে ছায়াকে বসিয়ে দেয় বাথটবে। তখনও সেখানে পানি নেই। নিঝড় ধীরে ধীরে ছায়ার শরীরের জামায় হাত দেয়। ছায়া নিঝড়ের দিকে তাকায়। দুজনের চোখে চোখ পড়তে নিঝড় ছায়ার 2 চোখে চুমু খায়। ছায়া হাসে। ধীরে ধীরে নিঝড় ছায়ার শার্ট প্যান্ট খুলে ফেলে। এরপর ছায়ার অন্তবস্ত্রগুলো খুলে ফেলে। এই মুহূর্তে ছায়া পুরোপুরিভাবে উন্মুক্ত হয়ে আছে। নিঝড়ের গরম লাগতে শুরু করে, কিন্তু ছায়ার শরীর ভালো নেই। নিঝড় ধীরে হাতে ছায়ার চুল খোলে। ছায়ার উন্মুক্ত পিঠে কালো লম্বা চুলগুলো ঠিক সোনার মতো চকচক করে উঠল। নিঝড় ছায়ার পিঠে চুমু খায়। ছায়া কেঁপে ওঠে। নিঝড় হাসে। এতদিন পরেও মেয়েটা ঠিক প্রথম দিনের মতোই কেঁপে ওঠে। নিঝড় প্রথম চুলগুলো ভেজায়, এরপর শ্যাম্পু দিয়ে ছায়ার চুল পরিষ্কার করে দেয়। তোয়ালে দিয়ে চুল বেঁধে দেয়। ছায়ার পুরোটা সময় চোখ বন্ধ করেছিল। নিঝড়ের স্পর্শ অনুভব করে ছায়া বারবার কেঁপে ওঠে। এবার নিঝড় নিজের বাথটবের মধ্যে চলে আসে। পানি দিয়ে ছায়ার পুরো শরীর ভালো করে মুছিয়ে দেয়। তবে নিঝড়ের হাত ছায়ার পুরো শরীর বিচরণ করছিল। এতে ছায়ার কাঁপুনের মাত্রা বেড়ে যায়। এরপর ছায়াকে নিজের শার্ট পরিয়ে দেয়। ছায়াকে পাজা কোলে তুলে রুমে নিয়ে আসে। রুমে এনে ছায়াকে খাটে শুয়ে দেয়। এবার ফ্রেশ লাগছে? অনেকটা। নির্ঝর ছায়ার কপালে চুমু খায়। নির্ঝর ছায়ার কপালে চুমু খেয়ে সরে আসতে গেলে ছায়া নির্ঝরের শার্ট খামচে ধরে। নির্ঝর পিছু ফিরে। ছায়া নির্ঝরকে নিজের দিকে নামিয়ে নেয়। নির্ঝরের ঘাড়ে নিজের 2 হাত জড়িয়ে ওর ঠোঁটগুলো আঁকড়ে ধরে। নির্ঝর কিস করার মাঝেও বাঁকা হাসে। ছায়াকে নিজের আরো কাছে নিয়ে চুমু খেতে থাকে। পাগলের মতো ছায়ার ঠোঁট চুষে নিতে শুরু করে। প্রায় অনেকক্ষণ পর ছায়া নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দেখে ছেড়ে দেয় নিঝড়। দুজন ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। ছায়ার খোলা বুকে যে ওঠানামা করছে। নিঝড় ছায়ার শার্টের 2 বোতাম খুলে ছায়ার বুকেও কিছু চুমু খায়। মৃদু মৃদু কামড় দেয়। বেশি কিছু নয় জান, একটু ওয়েট করো, কিছুদিন পর সুস্থ হলে সব হবে। ছায়া এবার লজ্জা পেয়ে যায়। 2 হাতে মুখ লোকায়। নিঝড় ছায়ার মুখ থেকে হাত সরিয়ে আবারও ঠোঁটে কিস করে। আমার লজ্জাপতি। ঘুম আসছে, একটু মাথা বিলি কেটে দিবেন?
অবশ্যই দেব। নির্ঝর শুয়ে ছায়ার মাথাটা বুকে রাখে এবং ছায়ার মাথায় বিলি কেটে দিতে থাকে। নির্ঝরের শরীরের ঘ্রাণ ছায়াকে শান্ত করে দেয়। প্রায় 20 মিনিট পর ছায়া ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ আগে খেয়ে ওকে ওষুধ খাইয়ে দিয়েছে, তাই এখন আর ছায়া উঠবে না। নির্ঝর ধীর গতিতে ছায়ার থেকে সরে আসে। ছায়ার হাতের নিচে বালিশ দিয়ে ঠেকনা দেয়। ঘুমন্ত ছায়াকে দেখতে কি নিষ্পাপ। নির্ঝর ছায়ার কপালে আবারও চুমু খায়। এরপর রুম থেকে বেরিয়ে আসে। চৌধুরী বাড়ির ডাইনিং রুমে সবাই বসে আছে। নির্ঝর সবাইকে ডেকেছে। তিন্নি রাহিকে নিয়ে সবাই বসে আছে। আপু, রাই ঘুমাবে না? নির্ঝর, রাহি তোমার কোলে ঘুমাবে। নির্ঝর দ্রুত নিজের অবস্থান থেকে উঠে আসে, রাহিকে কোলে নেয়। রাহি নির্ঝরের ঘাড়ে মাথা রেখে শুয়ে পড়ে। রাহি চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণের মাথায় ঘুমিয়ে যায়। আপু যা, ওকে শুয়ে দিয়ে আয়। তিন্নি আর কিছু বলে না, রাহিকে রুমে শুয়ে দিয়ে আসে। তিন্নির মলিন মুখটা দেখে উপস্থিত সবার মনের মাঝে কষ্ট হচ্ছে। আমু জানো, আমার তিন্নি আপুর কোনো সমস্যা ছিল না। তিন্নু আপু মা হতে পারতো। ওর মা হওয়ার ক্ষমতা নষ্ট করেছে আদনান নিজের হাতে। কথাটা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। তিন্নিও অবাক হয়ে তাকিয়ে আছে। হ্যাঁ আপু, আদনানের বাবার কোলেতে আমাদের বাবার মৃত্যু হয়। আদনান একজন পিওর সাইকো। ওর ছোটবেলা বাবার সঙ্গেই কাটে। তবে বাবা সরকারি চাকরিজীবী হয়ে তার দিনের সময়টা একাকিত্বেই কাটতো। সেভাবেই একা একা সাইকোতে পরিণত হয় আদনান। এরপর ওর মনে হতে থাকে ওর বাবার মৃত্যুর জন্য আমরা দায়ী। সেভাবেই প্ল্যান করে তিন্নি আপুকে বিয়ে করে। আপুর মা হওয়ার ক্ষমতা কেড়ে নিয়ে ওর শান্তি হয়নি। আমাদের নানা ক্ষতি করার চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে সে ইললিগালি কাজে জড়িত হয়ে যায়। সে একটা ওষুধ তৈরি করে, যেটা খেয়ে মানুষ অনেক দিন সুন্দর থাকে। আর ওটা তৈরি হয় নেক্টোফোবিয়ার মানুষের হরমোন থেকে। ছায়াও তার ইললিগাল বিজনেসের একটা পার্ট ছিল। দিনের পর দিন ফোবিয়া কাটানোর জায়গায় বাড়ানোর ওষুধ খাইয়ে এসেছে মানুষকে। ছায়াকেও তাই করেছিল আদনান। আদনান দেশের সব থেকে ভালো সাইকোলজিস্ট হওয়াতে আর কোনো ডক্টর তার খুঁত ধরতে ভয় পেত। এটাকেই আদনান নিজের অস্ত্র বানিয়ে নেয়। সময়ের সাথে সাথে আদনান ভীষণ ভয়ঙ্কর হয়ে ওঠে। ওর সাইকোপনা এতটাই বেড়ে যায় যে শেষের দিকে সে ছায়াকে জাস্ট টর্চার করার জন্য নিয়ে গেছিল। এরপর তোমরা সবই জানো, ইতিমধ্যে আদনানের সবগুলো ইললিগাল জায়গায় সিল মারা হয়েছে। তবে এখনো কাজ চলছে। নির্ঝরের পুরো কথাটা শুনে এতক্ষণ চুপ হয়ে থাকা তিন্নি হাউমাউ করে কেঁদে দেয়। নির্ঝর বোনকে শক্ত করে জড়িয়ে ধরে। ভাইকে ধরে তিন্নি হাউমাউ করে কাঁদতে থাকে। কি হয়ে গেল ভাই? আমার সংসারটায় কি থেকে কি হয়ে গেল? আমার জীবনটা কি থেকে কি হয়ে গেল? আমার রাহির কি হবে? কি হয়ে গেল এগুলো নির্ঝর? আমি ওকে এত ভালোবাসি, এখনো মনে হয় সবটা দুঃস্বপ্ন। এই নির্ঝর, সব ঠিক করে দে ভাই, দয়া কর, আমি নিতে পারছি না, সব ঠিক করে দে। নির্ঝর সহ উপস্থিত সবাই তিন্নির কান্না দেখে কেঁদে ফেলেছে। মিসেস চৌধুরী একজন শক্ত মহিলা। স্বামীর মৃত্যুর পর শক্ত হাতে সংসার সামলাতে নিলেও এখন কেমন নিস্তেজ লাগছে। সবকিছু অসার হয়ে আসছে। মেয়ের এমন অবস্থা দেখে কোনো মাই নিজেকে সুস্থ রাখতে পারে না। সব কিছুর একটা মানসিক শান্তি আছে। তুমি যার ভিতরে মানসিক শান্তি খুঁজে পাও, সেটা তোমাকে মানসিক শান্তি দেওয়ার মতো যোগ্যতা রাখে না। তুমি জানো না, তোমার সব থেকে বড় শান্তি বা ভালো থাকার কারণ তুমি নিজে। তোমার ভালো থাকার তোমার নিজেকে ভালোবাসার মধ্যে লুকিয়ে আছে। কাউকে নিজের মধ্যে বেশি ভালোবাসতে হয় না, তাহলে সত্যি অনেক কষ্ট পেতে হয়। সবার আগে নিজেকে রাখা উচিত। সবার আগে যদি নিজেকে রাখা যায়, তবেই না মনের শান্তি বজায় থাকবে। তাই কখনো কাউকে নিজের মানসিক শান্তির কারণ বলে মনে করবে না। যদি কখনো কাউকে নিজের ভালো থাকার চাবিকাঠিটা দিয়ে দাও না, দেখবে একদিন সে সেটাই ঘুরিয়ে তোমার জীবনে বিষাদ করে দিবে। কথাগুলো তিন্নি একটা ডায়েরিতে লিখছিল। এমন সময় রাহি উঠে যায় ঘুম থেকে। মাম্মা মাম্মা। রাহির ডাকে তিন্নি টেবিল থেকে উঠে বিছানায় আসে। জি মা, বলো। খিদে পেয়েছে। চলো মা, তুমিও খাওনি এখনো, তোমার কিছু খাইয়ে দিই। মাম্মা, তুমিও তো খাওনি। খাবো মা, চলো খাবো। আসলে যতই বলো না কষ্ট আছে, তাতে কি হয়েছে? খাওয়া ছাড়া যায় নাকি? বাঁচা যায় নাকি? আসলে মন খারাপ থাকলে খাওয়াটা হয়ে ওঠে না। আজ প্রায় 6 দিন হতে চলল আদনানের এইসব ঘটনা হয়েছে। তিন্নির মনের অবস্থা শুধু তিন্নিই জানে। অবুঝ মন একটা বাড়ির জন্য মানতে চাইছে না এইসব আদনান করেছে। কেন জানি না বড্ড কষ্ট হচ্ছে। নিজের কষ্টগুলো ভাগাভাগি করার জন্য এখন লেখাটাকেই ভালো মনে করেছে সে। চৌধুরী বাড়ির প্রত্যেকটা মানুষ তিন্নির আর রাহির উপর সমান খেয়াল রাখছে। ছায়ার শরীর খারাপ ছিল,
এই 7 দিনে সেও বেশ সুস্থ হয়ে উঠেছে। কাল থেকে একটু হাঁটাচলা করছে, বাহিরে আসছে, এইভাবেই কাটছে। ছায়া যদিও জানে না সবকিছু স্পর্শকে, কিন্তু তাও আদনানের ভয়ানক রূপটা তাকে মাঝে মধ্যে দুঃস্বপ্ন হিসাবে দেখা দিচ্ছে। এখন সন্ধ্যার সময়, ছায়া ঘুমিয়েছিল। আজান দেওয়ার শব্দে ঘুম ভেঙে যায় তার। চোখ খুলে এদিক ওদিক ভালো করে তাকায় তার স্বামী রুমে। সে এরপর বিছানায় উঠে বসে, আড়মোড়া ছেড়ে ওয়াশরুমে চলে আসে। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে নির্ঝর রুমে এসেছে। নির্ঝরের মুখে চিন্তার ছাপ। ছায়া নির্ঝরের কাছে এগিয়ে যায়, নির্ঝরকে পিছন থেকে জড়িয়ে ধরে। ছায়ার ঘ্রাণ নাকে আসতে নির্ঝর মৃদু হাসে। ছায়া ঘ্রাণ স্পর্শ সব তার ভীষণ চেনা। কি হয়েছে? হাজবেন্ডকে জড়িয়ে ধরার জন্য কি আবার লাগবে? না, মোটেই তা নয়। নির্ঝর ছায়াকে হাত ধরে নিজের সামনে আনে। কি হয়েছে ম্যাডাম? কিছু না, আমি কাল পরশু দিন নিচে গেছিলাম, আবার তিন্নি আপুও আসে রুমে। আমি তো ওনাকে এত মন খারাপ এর আগে কখনো দেখিনি। ওনাকে দেখে আমার ভীষণ মায়া হচ্ছে। কেন এত মন খারাপ আপুর? নির্ঝর ছায়াকে নিজের বুকের মাঝে নিয়ে আসে। তুমি খেয়াল করছো? হ্যাঁ, খেয়াল করেছি। কিছু হয়নি, আদনানকে নিয়ে কষ্ট পাচ্ছে। ডক্টর আদনান কোথায়? ওর মানসিক অবস্থা ঠিক না, ও মানসিক হাসপাতালে আছে। কি বলছেন? রাহি বাবার কথা জিজ্ঞেস করছেন না? হ্যাঁ করেছে। আমি ওকে কিভাবে সামলেছি তা আমি জানি। কি থেকে কি হয়ে গেল? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আজ আমাদের কর্নেল স্যার আসবে, ক্যাপ্টেন মোত্তালিব সহ আরো 2জন মেজর বন্ধু আসবে। তুমি একটা শাড়ি পরতে পারো। কেন পারবো না? না আসলে শাড়ি না পরলে তোমাকে বউ বউ লাগে না, আমার বউ। ছায়া হাসে। ঠিক আছে, শাড়ি পরবো, অবশ্যই পরবো। নির্ঝর ছায়ার কথার মাঝে হঠাৎ দরজায় টোকা পড়ে। নির্ঝর ছায়াকে ছেড়ে দরজা খুলে দেয়। মিসেস চৌধুরী এসেছে। কি রে বাবা, ওরা যে আসবে, কি কি রান্না করতে হবে শেফকে বললি না তো? আজব, ওরা প্রথমবার আমার বাড়িতে আসবে, আমি চিন্তা করব না? আরে মা, এত চিন্তা কেন করো তুমি? না, এত চিন্তা করো না। মিসেস চৌধুরী নির্ঝরের থেকে চোখ সরিয়ে ছায়ার দিকে তাকায়। কি রে মা, কেমন আছিস? ভালো, আলহামদুলিল্লাহ আম্মু। ভালো কথা, আজকে একটা শাড়ি পরিস। ঠিক আছে আম্মু। মিসেস চৌধুরী নিচে চলে আসে। ছায়া কাবার থেকে একটা শাড়ি নিয়ে সেটাকে পরে নেয়। রান্না বান্না শেষ হতে হতে কর্নেল সহ ক্যাপ্টেন মেজর ওরা চলে আসে। ওরা আসতেই নির্ঝর ওয়েলকাম করে। স্যার বসুন। আরে মেজর নির্ঝর এখানে? আর সারপ্লট প্রয়োজন নেই, আকাশ বললেই হবে। স্যার এটা কি সম্ভব? আমরা কঠিন ট্রেনিং প্রাপ্ত। কথাটা বলেই সবাই হেসে দেয়। মিসেস চৌধুরী ওদের সামনে চা নাস্তা রাখে। এত কিছু দরকার ছিল না আন্টি। কর্নেল আকাশ লোকটা ভীষণ ভালো মানুষ। নির্ঝরকে সবসময় সাহায্য করেছে। নির্ঝরে প্রথম ট্রেনিং এ ঢোকা শুরু করে শেষ দাও। কর্নেল আকাশ লোকটা ভীষণ ভালো মানুষ, নির্ঝরকে সবসময় সাহায্য করেছে। নির্ঝরের প্রথম ট্রেনিং এ ঢোকা থেকে শুরু করে শেষ অবধি সাহায্য করেছে। ছায়াকে খোঁজার পিছনেও তার অবদান অনেক ছিল। যদিও অপারেশনটা প্ল্যান করেছিল ক্যাপ্টেন মোতালিব, তবে সাকসেসফুল হবার পিছনে কর্নেলের হাত বেশি। উনি মানুষটা ভালো হলেও ওনার জীবনে এত বেদনাদায়ক অতীত আছে, তার সম্পর্কে না হয় পরে জানব। নোহা, অয়ন সবাই নিচে আছে, তবে ছায়া শাড়ি পরতে গিয়ে একটু দেরি করে ফেলেছে। শাড়ি পরে ঘর থেকে বের হয়ে নিচের দিকে আসছিল, এমন সময় তিন্নির রুমে উকি দেয় ছায়া। তিন্নি বসে আছে, পাশে রাহি কিছু একটা বলছে, কিন্তু তিন্নি সেটা শুনতে পাচ্ছে না। নিজের অজানা ভাবনায় ব্যস্ত সে। ছায়ার মনটা খারাপ লাগে। সে রুমে গিয়ে বলে, চলে এলাম না বলেই। ছায়ার কথায় তিন্নি সামনে তাকায়। এমা, ছায়া তুমি? হ্যাঁ আমি। আমার মেয়েটা কতক্ষণ ধরে আমাকে কতগুলো কথা বলেছে, তুমি শুনছই না? কেন শুনছো না? ছায়া রাহিকে কোলে তুলে নেয়। এমা, ছায়া তুমি এখনো সুস্থ নও? উফ, বেশি চিন্তা করো আপু, দেখো একেবারে সুস্থ আমি। ছায়া রাহিকে কোলে নিয়ে বলে, তুমি একটা সুন্দর জামা পরো। কেন? উফ, বেশি কথা বলে। দেখি মা, তুমি এখানে বসো তো, আমি দেখি জামা বের করে দিই। ছায়া সুন্দর একটা জামা বের করে নেয়, সেটা দিয়ে তিন্নিকে ওয়াশরুমে পাঠায়। তিন্নি ফ্রেশ হয়ে জামাটা পরে আসে। এরপর তিন্নি, রাহি আর ছায়া নিচে চলে আসে।
ছায়া কেন সাজগোজ করেছি? শুধু বেবি পিঙ্ক রাঙা শাড়িটা পরেছে, এতেই ওকে কি সুন্দর লাগছে। নিঝড় তাকিয়ে আছে হাঁ করে। নিঝড়কে তাকাতে দেখে ক্যাপ্টেন মুতালিব বলে, ভাই এত হা করে গভীরভাবে রাতে দেখান, দিনের বেলায় মাছি ডুববে গালে। তুমি না আমার জুনিয়র? ইয়ে মানে এখন তো ডিউটি নেই স্যার। ডিউটিতে ফিরে পরে দেখছি। তবে সবকিছুর মাঝে আমাদের কর্নেল সাহেবের চোখ ছিল তিন্নির দিকে। মেয়েটা মলিন চেহারার জানান দিচ্ছে সে কষ্টে আছে, তবে কষ্টের কারণ তার জানা আছে। তিনি সবই জানে, তবে এই মুহূর্তে বেশ একটা ভালো তার লাগছে না তিন্নিকে দেখে। তিন্নি সবার মাঝে এসে বসে। ছায়াও রাহিকে নিয়ে নির্ঝরের পাশে বসে। তিন্নির জায়গাটা কর্নেলের পাশে ছিল। আকাশের দৃষ্টি যে তিন্নির দিকে স্থির তা কেউ টের না পেলেও নির্ঝর ঠিকই টের পায়। রাতের অনেক কিছু খাবারের আয়োজন করেছে মিসেস চৌধুরী। সব রকম খাবারের সাথে টেবিল ভরে আছে। ছায়া অনেকদিন পর সবার সাথে খাচ্ছে, তবে নির্ঝরের খেয়াল রাখাটা মোটেই কমেনি। আকাশ বারবার খাওয়ার মাঝে তিন্নিকে দেখছিল। মেয়েটা রাহিকে খাওয়াচ্ছে। আসলে রাহি, তিন্নি আর নির্ঝর উভয় থেকেই খাবার খাচ্ছে। খাবার খাওয়া শেষ করে সবাই চৌধুরী বাড়ির বাগানে চলে আসে। গোল হয়ে বসে গল্প করছে সবাই। ছায়ার ঘুম আসছে। আসলে ওর ওষুধগুলো এমন শুধু ঘুম আসে। ছায়া নিজের চুলগুলো কাকড়া মেরে বেঁধে ফেলে। ছায়ার চুলের কাকড়া দিয়ে বাঁধাটাও নির্ঝরের পছন্দের বিষয়। মাঝে মাঝে নির্ঝর ভাবে, ভালোবাসা কি এমন নাকি অদ্ভুত? ভালোবাসা মানুষের সব ভালো লাগে, মানে সবকিছু। কোনো সিঙ্গেল এমন জিনিস নেই যা ভালো লাগে না। নির্ঝর তো ছায়ার সব ভালো লাগে কথাটা ভেবেই হাসি পাচ্ছে। কি পাগল সে, আসলেই পাগল। রাত 10টা, সবাই যে যার বাড়িতে যাবে এখন। তিন্নির মনটা বেশ ভালো হয়ে গেছে এখন। সবার সাথে কথা বলে এখন বেশ ভালো অনুভব হচ্ছে তার। তিন্নি রাহিকে নিয়ে উপরে চলে এসেছে। নির্ঝর নিচে আকাশের সঙ্গে দাঁড়িয়েছিল। আকাশ কথা বলছে। তিন্নি রাহিকে ঘুম পাড়িয়ে জানালার কাছে চলে আসে, জানালাটা দিয়ে দেবে। এমন সময় ওদের দুজনের চোখে চোখ পড়ে। আকাশ তিন্নির দিকে তাকিয়ে আছে দেখে তিন্নি একটু মৃদু হাসে, আকাশও হাসে। এরপর তিন্নি হাত নাড়িয়ে টাটা দিয়ে জানালা লাগিয়ে দেয়। আকাশ উপর থেকে চোখ নামিয়ে সামনে দেখতে পায় নির্ঝর তাকিয়ে আছে ওর দিকে। তাহলে নির্ঝর, আজ তবে আসি। জি স্যার। আমাকে কিছু বলতে চান না? আকাশ হাসে। মেজর নির্ঝর অত্যন্ত বিচক্ষণ একজন মেজর। সে বুঝতে পারে সবই। তার চোখে ফাঁকি দেওয়া এত সহজ নাকি? বলবো, সময় হোক সব বলবো। সেই আশাতেই রইলাম। আকাশ আবারও হাসে এবং উপরে আর একবার জানালায় ইশারা করে দেখায়, রমণী অপেক্ষা করছে তোমার জন্য, যাও। কথাটা বলে আকাশ গাড়িতে উঠে বসে আর ড্রাইভার গাড়ি স্টার্ট করে। নির্ঝর আকাশের কথা শুনে উপরে তাকায়। ছায়া চুল আঁচড়াচ্ছে। কি মায়াবতী দেখাচ্ছে তাকে, কি অদ্ভুত সুন্দর। নির্ঝর খেয়াল করে দেখতে পাই চাঁদ আকাশে উঠেছে। সেই চাঁদ আর তার রুমের ব্যালকনি, চাঁদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কারণ ব্যালকনির ওই চাঁদ তার জীবনের আসার পর ওই আকাশের চাঁদ আর ভালো লাগে না তার। বিষয়গুলো হাস্যকর, তাই না? কিন্তু একেই যে বলে প্রেম, ভালোবাসা পাগলামি। নির্ঝর সোজা উপরে চলে আসে। ছায়া ততক্ষণে চুল আছড়ে রুমে চলে এসেছে। ব্যালকনির দরজা দিয়ে আর একটা জামা নিয়ে ওয়াশরুমে যাবে তার আগে কেউ তার হাত ধরে বসে। ছায়া পাশে তাকায়। নির্ঝর নিজের বাহু ধরে ছায়াকে জড়িয়ে ধরে। ছায়া নির্ঝরের মুখের দিকে তাকিয়ে আছে। মিস ছায়া? মিসেস ছায়া। নির্ঝর শব্দ করে হাসে ছায়ার কথা শুনে। ও সরি, ভুলে গেছে। আপনি তো ম্যাডাম এখন মিসেস ছায়া। গুণধর পরের বউ আমি। আমিও গুণধর বউয়ের পর। গুণধর নামটা আমি দিয়েছি, তাই এটা আমার হবে। আরে না, বউয়ের একটা দুটো জিনিস চুরি করলে কিছু হয় না। ছাড়ুন আমাকে, ফ্রেশ হয়ে ঘুমাবো। নির্ঝর ছায়ার চুল সরিয়ে ছায়ার ঘাড়ে ঠোঁট ছোঁয়ায়। সঙ্গে সঙ্গে ছায়া কেঁপে ওঠে। নির্ঝর নিজের শরীরের মাঝে ছায়া কম্পন অনুভব করে, কেমন পাগল হয়ে যায়। ছায়াকে পাজা করে তুলে বিছানায় নিয়ে আসে। ছায়া ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে, যদিও সে জানে নির্ঝরের মনে এখন কি চলছে।
কিন্তু তাও পরিস্থিতি কেমন ভ্যাপলা বানিয়ে দিয়েছে তাকে। নির্ঝর ছায়ার এই বড় বড় দুটো চোখের পাগল। নিচু হয়ে ছায়ার চোখে চুমু খায়। দুই চোখে চুমু খাওয়ার কারণে ছায়া চোখ বন্ধ করে নেয়। এই চোখ বন্ধের সুযোগ নিয়ে নির্ঝর ছায়ার আঁচল থেকে সেফটি পিন খুলে ওর আঁচল ব্লাউজ সব খুলে ফেলে। ছায়া এবার চোখ খুলে দেখে নির্ঝর তৃষ্ণাত্মকভাবে ভালোবাসা দুই দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ছায়া লজ্জায় মুখ লুকায়। নির্ঝর ছায়ার হাত সরিয়ে দেয় মুখ থেকে। এত লজ্জা আমি কোথায় রাখবো? জানি না। কেন জানো না? এত কিছু জানতে হয় না। ইস, সব জানতে হয়, সব। কথাটা বলে নির্ঝর ছায়ার শরীরে থাকা অবশিষ্ট কাপড়ের টুকরো খুলে ফেলে। ছায়াকে নিয়ে পাড়ি জমায় এক ভালোবাসার রাজ্যে, যেখানে ছায়া আর নির্ঝর বাদে কেউ নেই। ছায়ার ভালোবাসার আওয়াজগুলো সময়ের সাথে বাড়তে থাকে। রাত গভীর যত, ছায়া আর নির্ঝরের ভালোবাসাও তত গভীর হয়। এতদিন পর ছায়াকে কাছে পেয়ে নির্ঝর নিজেকে সামলাতে পারছে না ঠিকই, কিন্তু তাকে নিজেকে সামলাতে হবে, কারণ তার বউ এখন অসুস্থ। এইসব ভেবেই নিজেকে সামলে নেয় নির্ঝর। ছায়া গভীর নিঃশ্বাস নিচ্ছে ঘুমের মাঝেই। এই মুহূর্তে সে ঘুম, তবে নির্ঝর ঘুমায়নি। সে তিন্নির কথা ভাবছিল। তিন্নি কি রাজি হবে এইসবের জন্য? যদি রাজি না হয় তাহলে কি হবে? কিন্তু মানুষ কি সারা জীবন একা থাকতে পারে? পারে না। নির্ঝরের ভাবনার মাঝে হঠাৎ ছায়া নড়ে ওঠে। নির্ঝর সেদিকে নজর দেয়। কি হয়েছে? ঘুমের মাঝেই ছায়া বলে, পানি। নির্ঝর পাশে পানির গ্লাসে পানি ঢেলে ছায়াকে খাইয়ে দেয়। ছায়া পানি খেয়ে আবার ঘুমিয়ে যায়। এ যেন একটা বাচ্চা। নির্ঝর ছায়ার সব কাণ্ড দেখে বেশ অবাক হয়। ছায়ার পরনে নির্ঝরের একটা শার্ট। নির্ঝর ছায়াকে নিজের কাছে টেনে আনে। ছায়াও নির্ঝরের বুকের মাঝে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। সে ভেবেই দুজনে ঘুমিয়ে যায় নোহা আর নয়নের রুমে। রাত গভীর, তবে দুজনেই সজাগ। আজ তারা চন্দ্রবিলাসে ব্যস্ত। নোহা অয়নের বুকে মাথা দিয়ে চাঁদ দেখছে, কিন্তু হঠাৎ করে তার মাথায় একটা কথা আসে। অয়ন, একটা বিষয় খেয়াল করেছো? কি বিষয়? আজ আকাশ, আমার মানে ভাইয়াদের কর্নেল আকাশ, উনি তিন্নি আপুকে ভীষণ মায়াবীভাবে দেখছিলেন। এতে দেখার কি আছে? উনি নির্ঝর ভাইয়ার মেজর ট্রেনিংয়ে জয়েন হওয়ার সময় থেকেই এখানে আসেন। বলতে পারো ওনার হাত ধরেই আসা। উনি আপুর ভার্সিটির সিনিয়র ছিলেন। সিনিয়র? সেভাবেই তো ভাইয়া একটু ছাড় পেয়েছিল। মানে তখন নানা জনকে ধরতে হতো চাকরির জন্য, সেই কাজটা উনি করে দিয়েছিল। কিন্তু তিন্নি আপুর বিয়ের সময় আকাশ ভাইয়া কোথায় ছিল? উনি তখন ছিল, আর্মিতেই ছিল। তবে ওনার বিয়েটা তিন্নি আপুর বিয়ের পরে হয়। এখন সেই বউ কোথায়? জানি না, তবে কিছুদিন আগে প্রতিবেদনে দেখছিলাম ওরা বিচ্ছেদ হয়েছে। তবে আকাশ ভাইয়া তার প্রাক্তনের জন্য ভালো ভালো কথা লিখেছিল, সেই পোস্ট ভাইরাল হয়। আচ্ছা ভাবো যে লোকটা নিজের ভালোবাসার তার প্রাক্তনের সম্পর্কে পর্যন্ত খারাপ কথা লিখলো না, সে নিজের বর্তমানকে কতটা ভালোবাসবে? আজব, এসব কথা কেন বলছো? তুমি বুঝবে না বোকারাম। বুঝালেই তো বুঝি। আড্ডা, ঘুমাও। এইভাবেই চৌধুরী বাড়িতে ঘুম নেমে আসে। শেষ রাতের দিকে ঘুমন্ত নির্ঝর হঠাৎ করে চোখ খুলে ফেলে। চোখ খুলতেই বুকের মাঝে ঘুমন্ত ছায়াকে আবিষ্কার করে। নির্ঝর মৃদু হাসে। শান্তি পায় সে ছায়ার মুখ দেখে। ছায়ার মুখে অদ্ভুত এক শান্তি আছে, যা নির্ঝরের ভীষণ প্রিয়। নির্ঝর ছায়ার চুলের মাঝে নিজের হাত রাখে। আলতো হাতে ছায়া লম্বা চুলগুলো নাড়া দেয়। ভেজা চুলগুলো শুকিয়ে এসেছে, বেশি সিল্কি। আর বইয়ের চুলগুলো ভীষণ মিষ্টি একটা ঘ্রাণ আছে এতে, যদিও সেটা শ্যাম্পুর ঘ্রাণ, তাও তার বইয়ের ঘ্রাণ আলাদা। এটা নির্ঝরের মতে। নির্ঝর ছায়ার ঘুমন্ত মুখ দেখে মনে করতে থাকে তাদের প্রথম দেখা, যে দেখা একান্ত তার ব্যক্তিগত। সেই দিনটি ভারী অদ্ভুত ছিল। সবেমাত্র আর্মি জয়েন করেছে নির্ঝর। এখনো তার ট্রেনিং সম্পূর্ণ হয়নি। সে তখনও একজন ট্রেনি। ক্যাম্প থেকে কিছু দূরে একদিন তারা সবাই মিলে ঘুরতে যায়। রাজশাহী থেকেই নির্ঝরে যাত্রা শুরু। সেইভাবে রাজশাহীতেই থাকা হতো তাদের। একদিন প্ল্যান করে ক্যাম্পে থেকে
সবাই মিলে একটু ঘুরতে যাবে, তবে সেটা হবে গ্রামের দিকে। যেই ভাবা সেই কাজ। নির্ঝর তার সৈন্য নিয়ে বেরিয়ে গেল, উদ্দেশ্য গ্রাম। তবে রাজশাহী থেকে গ্রামটা বেশ দূরে। সবাই মিলে ড্রাইভ করে চলে এসেছে ছায়াদের গ্রামে। এইটা যে আসলে ছায়াদের গ্রাম সেটা অবশ্য নির্ঝর জানে না। পৌঁছাতে বিকেল হয়ে যায়। ছায়াদের গ্রামে নদীর পাড়ে ওরা ক্যাম্প করে। আজ এখানে থাকবে। সবাই মিলে রান্নার আয়োজন করে সেখানে। ওরা 4 জন ছিল। 4 জন তাদের কাজ ভাগ করে নেয়। নির্ঝরের কাজ হলো রান্নাটা করা। একজন লাকড়ি জোগাড় করে, একজন খাবারের সরঞ্জাম কাটে, একজন আগুন জ্বালায়, আর নির্ঝর রান্না করবে। বিকালের সময় সবাই মিলে যে যার কাজ করছে। এটা বসন্তের একদিন। বিকালটা বেশ সুন্দর। চারিদিকে পাখির ডাক, গাছে গাছে নতুন পাতা। কি সুন্দর করে গোলাপ গাছে নতুন কুড়ি এসেছে, কিন্তু সুন্দর চারিদিকে নতুন পাতা গজিয়েছে। সবকিছু কেমন অদ্ভুত সুন্দর। এই আবহাওয়াও। এইটা বসন্তের একদিন। বিকালটা বেশ সুন্দর। চারিদিকে পাখির ডাক, গাছে গাছে নতুন পাতা। কি সুন্দর করে গোলাপ গাছে নতুন কুড়ি এসেছে। কি সুন্দর চারিদিকে নতুন পাতা গজিয়েছে। সবকিছু কেমন অদ্ভুত সুন্দর। এই আবহাওয়া আর পরিবেশে একটু ঘুরতে যাওয়ার মন করে সবার। দিনটা এত সুন্দর, একটু প্রাকৃতিক পরিবেশকে কাছ থেকে না দেখলে হয়? দিনই তো ভালো যাবে না। সেদিন ছায়া তুরন্ত মন চাইছে একটু ঘুরতে যেতে। তখন ক্লাস 9-এ পড়ে ছায়া। সকাল থেকে নোহাকে ঠেলছে। আপু চলো ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চলো নদীর পাড়ে যাই। চল নদীর পাড়েই যাই। ঠিক আছে, যা রেডি হয়ে নে। ছায়া খুশি হয়ে যায়। ওয়ার্ড্রপ থেকে নিজের পছন্দের লাল জামা পরে। আর ছায়ার স্বাস্থ্য সে একই জামা, গলায় চেন, কানে দুল, ঠোঁটে হালকা লিপস্টিক। এইভাবেই রেডি হয়ে নেয় ছায়া। সেদিন একটু চোখের উপর আইলাইনার দিয়ে দেয় ছায়া। নোহাও রেডি হয়ে যায়। দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে আসে। আসার সময় ছায়া বাবার থেকে টাকা নিয়ে নেয়। সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করা যাবে। ছায়া আর নোহা নদীর পাড়ে চলে আসে। ছায়ার পছন্দের জায়গাটা হলো হেঁটে গিয়ে কিছু দূরে নদীর কাছে সুন্দর ঘাস আছে। সেই ঘাসের উপর বসে নদীর স্রোত উপভোগ করা এবং হাওয়াগুলো উপভোগ করা, সাথে কিছু বাদাম খাওয়া নোহার সাথে। ছায়া ভ্যান থেকে নেমেই নদীর পাড়ে হাঁটা ধরে। এই ছায়া, এত দ্রুত কোথায় যাচ্ছিস? আস্তে যা। আরে চলে এসেছি। আর আসতে। ছায়া দৌড়ে নদীর পাড়ে চলে আসে। তবে নদীর পাড়ে হঠাৎ তাঁবু টাঙানো দেখে ছায়ার পা থেমে যায়। এরকম ভাবে বেটেরা থাকে নদীর পাড়ে বাসা বানিয়ে, কিন্তু তাদের বাসা তো এত আধুনিক হয় না। ছায়া উকি ঝুঁকি মারে তাঁবুর দিকে। খেয়াল করেছে সেই সময় নির্ঝরের দলে 4 জনের 3 জনই কাজে গিয়েছিল। শুধু নির্ঝর ছিল সেখানে। তবে নির্ঝর তাঁবু থেকে কিছু দূরত্বে ছিল। নোহা এখনো পৌঁছায়নি। ছায়াকে উকি ঝুঁকি মারতে দেখে নির্ঝর এগিয়ে আসে। এই মেয়ে, এখানে কি করছো? একটা রুক্ষ গম্ভীর আর কিছুটা চিৎকার করা কণ্ঠ শুনে ছায়া কেঁপে ওঠে। সে জানে বেটেরা তেমন ভালো হয় না, খুব খারাপ ব্যবহার করে। ছায়া কাঁপা কাঁপা দৃষ্টিতে পিছনে তাকায়। জি জি। নির্ঝরের চোখে প্রথম ছায়াকে দেখা। এই রকমই খোলা চুলে লাল জামাই ধরা দিয়ে দিল। কি অদ্ভুত সুন্দর এই বড় বড় চোখ খুলে, যেন ভাষা পদ্ম। ঠোঁট সে তো গোলাপি পাপড়ি। বেশি ফর্সা নয়, তবে মায়াবী ফর্সা সে। দেখে মন চায় একটু গলাটা ধরে নি। ওই চোখগুলো যেন এক সমুদ্র পানি। সেখানে তাকালে সব ভুলে যায় মানুষ। নির্ঝর ছায়াকে দেখে ভুলে গেছে পৃথিবীর সবকিছু। সব শব্দ এবং সময় যেন হঠাৎ করে থমকে গেছে। আচ্ছা, এই সময় কি নির্ঝরের কাছে থমকে গেল, নাকি পুরো সময়টা আসলেই থমকে গেছে? এটা কি প্রথম প্রেম, প্রথম দেখা? এমনই হয়। ছায়া নির্ঝরের কোনো সারা শব্দ না পেয়ে নিজের গলা পরিষ্কার করে বলে, বলছিলাম যে কি হয়েছে? ছায়ার এমন ইনোসেন্ট প্রশ্ন শুনে নির্ঝর মৃদু হাসে, কিন্তু সেটা নিজের মধ্যে রাখে নির্ঝর। সে চিন্তা করে মেয়েটাকে একটু জ্বালানো যাক। বলছিলাম এখানে কি? কিছু না, আসলে এমন তাবু এখানে কেউ টানায় না তো, তাই দেখছিলাম। ও আচ্ছা, তাই দেখছিলেন। কিন্তু আপনি যেভাবে দেখছিলেন মনে হচ্ছিল কিছু চুরি করার জন্য এসেছেন। আল্লাহ, বিশ্বাস করুন আমি সেই রকম মেয়ে নই।
আমি তো জাস্ট কৌতূহলবশত এখানে এসেছিলাম। সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। আমার আপুও এসেছে। কই আপু? এখানে তো কোনো আপু নেই, মিথ্যে কথা বলেন শুধু। বিশ্বাস করুন, আমি মিথ্যে বলি না। প্লিজ, আমি সত্যি এখানে দেখছিলাম কি হচ্ছে। এর মাঝে নোহা চলে আসে। ওই দেখুন আমার আপু। এই আপু, এদিকে আয়। নোহা এগিয়ে আসে ছায়ার কাছে। কি হয়েছে এখানে? দেখ আপু, উনি। ছায়াকে পুরো কথা শেষ করতে না দিয়ে নির্ঝর বলে, আসলে তেমন কিছু না, উনি এখানে এসে উকি দিচ্ছিলেন, তাই জিজ্ঞাসা করলাম কি করছেন। না ছায়া, উকি দেওয়া ব্যাড হ্যাবিট। নির্ঝর আবারও ছায়ার কথার মাঝে বেড়া দিয়ে বলে, পুরো কি ম্যাডাম, আমি তো শুধু এটাই বলছিলাম। ছায়া আর কিছু বলে না। কি বলবে ছায়া? বলার কিছুই নেই। আর এর মধ্যে ছেলেটা তাকে বলতেই দিচ্ছে না তাকে যে চোর বলল। ছায়ার নিষ্পাপ মনের মেয়ে, সে এসব আর খেয়াল করে না। সে নোহার সাথে সেখান থেকে চলে যায়।